দর্শক সালাম, শুভেচ্ছা রইল। আজকে আমরা যেদিন কথা বলছি 21 জুলাই 2025, সেদিন সারা বাংলাদেশে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, একটি বিমান দুর্ঘটনায়। আমরা যখন সন্ধ্যা বিকাল 5:30 নাগাদ কথা বলছি, তখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর বিবিসি নিশ্চিত করেছে। 19 থেকে 20-এ তাদের প্রতি, সেই শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান আমাদের সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক বিশ্লেষক এবং সমসাময়িক ঘটনার উপর নজর রাখেন, আপনাদের সামনে সবসময় উপস্থিত হন আমাদের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ এবং সাবেক সচিব আবু আলম শহীদ খান, আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের দুজনকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আমি প্রথমেই প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি আপনার দিকে নজর দিতে চাই যে আপনি হয়তো কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমাদেরকে জানিয়েছিলেন যে বাংলাদেশ ইস্যুতে ভারতে একটি সর্বদলীয় সভা হতে যাচ্ছে, এবং যেহেতু ভারত আমাদের বিষয় নিয়ে কনসার্ন যে বাংলাদেশে কিছু হলে তারা এটা নিয়ে চিন্তা করে, আমরাও ভারতে কিছু হলে সেটা নিয়ে আমরা ভাবি, দুই দেশের পারস্পরিক প্রয়োজন। সর্বশেষ কি অবস্থা, কি খবর পাওয়া যাচ্ছে, একটু আপনার কাছ থেকে জানতে চাই জনাব নাজমুল হাসান করিমুল্লাহ। ধন্যবাদ। দুটি সূত্র, একটি হচ্ছে শ্রীমান তরুণ ঘোষ, তিনি এবং তার আরেক সহকর্মী দুটি শো করছেন ভারতের অনলাইন মিডিয়ামে, এবং বলেছেন যে ভারতের মহামান্য রাষ্ট্রপতি মুর্মু শ্রীমতী মুর্মুর সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ভারতের শ্রী নরেন্দ্র মোদী। তো তারপর গতকাল আপনার কাইন্ড অফ ড্রেস রিহার্সাল হয়েছে, এবং আজকে দিল্লি সময় 10টায় আপনার এই পার্লামেন্টারি বৈঠক বসেছে, সেটি শেষ হয়েছে দিল্লি সময় দুপুর 1:30টায়। এবং মোটামুটি সিদ্ধান্ত যেটি হয়েছে কতগুলো বিষয় নিয়ে, একটি হচ্ছে আপনার মার্কিন শুল্ক, এটা গ্লোবালি সব দেশের নিরিখে নানান রকমের তাপমাত্রা জেনারেট করেছে। ভারতের কনসার্ন যেটি, সেটি তাদের যে এগ্রিকালচার লবি সেই সংশ্লিষ্ট। আর আপনার এখানে যে বিষয়টি বেশি আলোচনায়, সেটি হচ্ছে চীন ভারত সংশ্লিষ্ট, এবং সেখানে বিশেষ করে যেটি আমাদেরকেও এফেক্ট করে, ব্রহ্মপুত্র নদের ওপর আপনার বাঁধ নির্মাণ হাই অল্টিটিউড টেরেনে, অর্থাৎ তিব্বত মালভূমির অংশে, এবং বাংলাদেশ ইস্যুতে আলাপ হয়েছে, এবং সিদ্ধান্ত হয়েছে যে পার্লামেন্ট মেম্বাররা প্রেসকে কি আলোচনা হয়েছে সেটি জানাবেন এবং মুখে তুলো পেটে রাখবেন, এবং আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিংকে, যিনি ইন্টেরিয়র মিনিস্ট্রির দায়িত্বে নিয়োজিত আছেন, এবং তাকে নিরাপত্তা দিয়ে পূর্ণ সম্মানের সাথে কখন বাংলাদেশে প্রয়োগ করা যেতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত ষষ্ঠ মন্ত্রক হতে নেবে। কিন্তু এ বিষয়ে বিশেষ কোনো আলাপ আলোচনা করা হবে না, এবং এই যে সূত্র সেটি আমরা আপনার রংপুরের তরুণ তুর্কি আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সম্মানীয় ট্রেজারার আশিকুর রহমান মহোদয়ের পুত্র রাশেক রহমান, তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন, কিন্তু তিনি বিষয়টি যেহেতু ক্লাসিফাইড সেই কারণে সোর্স সেটি প্রকাশ করেননি। তিনি একটা শো করেছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে, যেমনটি
তরুণ ঘোষ এবং তার এক সহকর্মী তারা করছেন ভারতে। এখন যে বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার পাকিস্তানের নিরিখে এরকম একটি সভা হয়েছিল, অপারেশন সিঁদুরের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়, এবং একটা ওই আদলেই আপনার আজকে আলোচনাটি হয়েছে এবং এটার ইমপ্লিকেশন ফার রিচিং। ভারতের নিরাপত্তা জড়িত কারণে আন্তঃরাষ্ট্র সম্পর্ক এবং তার সেন্সিটিভিটি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এখন বিষয়গুলো পাবলিক করবেন না। নর্মালি যেটা হয় যে তারা আপনার সেশন শেষে বিকেলের দিকে একটা প্রেস ব্রিফিং এর আয়োজন করেন, তো আজকে সম্ভবত তেমনটি ঘটবে না এবং এর মধ্যে একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে যেটি পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি। তো যাই হোক, বিষয়টা অতীব স্পর্শকাতর এবং আমাদের এখানে ইদানিং যে প্রবণতা দেখা দিয়েছে ডিসক্লোজার নিয়ে বা হুইসেল ব্লোয়িং নিয়ে বিষয়টাকে খুব ভালো চোখে দেখা রীতি আমরা স্ট্যাবলিশ করিনি, বরং আপনি কিভাবে জানলেন, কেন বললেন, এবং হামলে পড়ার একটা প্রবণতা সর্বোচ্চ পরিদৃষ্ট হচ্ছে। এবং খেয়াল করে দেখেন যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেইটি শুনে ত্রিপুরা কলেজের একজন ছাত্র তিনি রক্তদান করবার মানুষের প্রকোষ্ঠলের দিকে রওনা হয়েছিলেন, তাকে প্রতিমধ্যে ধরে মফ করা হয়েছে এই বিবেচনায় যে তিনি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পরে বিমান বাহিনী বিমানবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে। তো এতটা ইনসাইন আমরা হয়ে গেছি। ঘটনার কথা শুনে ত্রিপুরা কলেজের একজন ছাত্র তিনি রক্তদান করাটা তার কাছে মনে হয়েছে মানবিক একটা কাজ, তিনি অগ্রসর হয়েছেন এই কাজে, কিন্তু প্রতিমধ্যে তিনি মবের শিকার হয়েছেন। মানে তার সঙ্গে যেহেতু ছাত্রলীগ সংশ্লিষ্টতা ছিল বলে কিছু লোক মনে করেছে, তার উপর হামলে পড়েছে এবং তার ফলে ব্যাপার যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে শেষ পর্যন্ত বিমান বাহিনীর সদস্যদের তাকে উদ্ধার করতে হয়েছে এবং হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তো এই যদি হয় আমাদের মাইন্ডসেট, তাহলে এই দুঃখ আমরা রাখবো। আমাদের সময় এসছে সম্বিত ফেরানোর, আমাদের সময় এসছে সোল সার্চিং এর, এবং মব কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। হুইসেল ব্লোয়িং এবং আপনার এই যে ডিসক্লোজার কালচার, এটাকে যত আপনি চেপে রাখবেন, ট্যাগিং এর কালচার অব্যাহত রাখবেন, ততই কিন্তু গোপালগঞ্জের মতো ঘটনা ঘটতে থাকবে। আমাদের দীর্ঘদিন জনপ্রশাসনে ছিলেন, জনকীর্তক, এবং আমার যা তিনি অ্যাডমিন ক্যাডারের মানুষ, তার ক্যাডারের মানুষজনই মূলত মাঠ প্রশাসনে থাকেন। ঐতিহাসিকভাবে আমরা জানি সে ব্রিটিশ রাজের আমলে বলুন, পাকিস্তান আমলে বলুন, বাংলাদেশের পুরো সময়টায় কোনো গোলযোগ আশঙ্কা করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে 134 ধারা জারির বিধান আছে। এটা কাইন্ড অফ একটা ফেস সেভিং ফর্মুলা। বেলিজারেন্ট যে পার্টিগুলো তাদের জন্য এটা একটা রেসপেক্টেবল ফেস সেভিং একটা শিল্ড হিসেবে কাজ করে। তো এখানে ওই যেহেতু এই ধরনের পদক্ষেপ নিলে জেলা প্রশাসনে যারা আছেন মাঠ পর্যায়ে তাদের ট্যাগ খাওয়ার সম্ভাবনা আছে যে স্বৈরাচারের দোষণ, তা না হলে তারা এরকম পদক্ষেপ নিচ্ছেন কেন, এই ভয়ে তারা সেটি করেননি। এবং পরে ঘটনা ঘটে যাওয়ার পর লাইভ অ্যামুনিশন ব্যবহার হওয়ার পরে তারা আপনার 144 ধারা জারি। আমরা আবারও একটু আপনার কাছে জানতে আসবো যে গোপালগঞ্জের ঘটনাও নিশ্চয়ই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে একটা, তারা যেহেতু এইসব বিষয়ে কনসার্ন থাকে। আমি একটু আবু আলম শহীদ খান আপনার কাছে একটু যেতে চাই যে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদেরকে যে ধারণা দিলেন ভারতীয় সর্বদলীয় মিটিং এর, সেই ধারণার উপর বেস করে এটা আসলে আমাদের দেশের তাৎপর্যটা কি আমরা যত ধারণা পেলাম স্যারের কাছ থেকে, এই মিটিং এ আমরা কিভাবে দেখতে পারি বা আপনি কিভাবে দেখছেন যে এটার কোনো তাৎপর্য আমাদের এখানে আছে কিনা? দুটো প্রশ্ন আমার। এটা একটা, পাশাপাশি বাংলাদেশ স্বাধীন দেশ, ঠিক আছে, দুই দেশের সম্পর্ক এখন খুবই তলানিতে, একদম বাজে অবস্থায়, কিন্তু স্বাধীন দেশের ভেতরে যে ধরনের পলিটিক্যাল প্রবলেমই থাকুক না কেন, ভারতের কতটুকু এখানে ইন্টারফেয়ার করার কোন ধরনের সুযোগ থাকে? আমরা যে শুনি ভারতে এই করে সেই করে বা এই করবে সেই করবে, এই জিনিসগুলো কতটা বাংলাদেশে এফেক্টিভ, দুটো বিষয়ে একটু আপনার মতামত জানতে চাই।
আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি। যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের ইন্টারনাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ভারতের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। ভারত এটা অংশগ্রহণ করতে পারে না। এখন ভারতের অংশগ্রহণের বিষয়ে যে কথাবার্তা বলা হয় সেগুলো তো মোটামুটি গুজব পর্যায়ে আছে। এই অংশগ্রহণের বিষয়ে প্রমাণক আমাদের সামনে কখনো হাজির করা হয়নি। এখন দেখেন যে বলা হয় যে বঙ্গবন্ধু সরকারের সাথে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের অনেকগুলো গোলামির চুক্তি হয়েছে, এবং এই গোলামির চুক্তিগুলো বাংলাদেশে যারা এইসব কথাবার্তা বলেন তারা কখনোই এই চুক্তিগুলো প্রকাশ করেন না। চুক্তিগুলোতে কি কি ধারা আছে সেগুলো তুলে ধরেন না, শুধুমাত্র একটা তকমা দিয়ে দিয়েছেন গোলামির চুক্তি। এবং বাংলাদেশে তো ৭৫-এর সেই হত্যার কাণ্ডের পরে এই যে অন্য সরকার ক্ষমতায় এসেছিল, যাদের সময় তার আগেই তো এইসব গোলামের চুক্তি নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। সেই সরকার তো প্রায় ২০ বছর সেই ধরনের সরকার ছিল। এই সরকারের কেউ কখনো এই চুক্তিগুলো ভালো মতো প্রকাশ করেনি এবং প্রকাশ করে দেখাননি যে এখানে আমাদের গোলামের চুক্তি আছে, এবং চুক্তিগুলো বাতিলও করেন। এবং পরবর্তীতে এখনো আমরা শুনি ভারতের সাথে আমাদের যেসব চুক্তি আছে এর মধ্যে গোলামির ধারা আছে। ভারতের সাথে অনেক অনেক চুক্তি, ১০০টার বেশি চুক্তি, এবং অধিকাংশ চুক্তি কিন্তু ভারতের ওয়েবসাইটে আছে। আমাদের সরকারি ওয়েবসাইটে এগুলো খুঁজলে আপনি পাবেন না, ভারতের সরকারি ওয়েবসাইটে পাবেন। এই যে চুক্তিগুলো এবং চুক্তিগুলোর ধারাগুলো যখন আমরা দেখবো, সেখানে এইরকম কোনো চুক্তি নাই যে চুক্তির কারণে বলা যায় যে বাংলাদেশের কোন সরকার বা কোনো পক্ষ ভারতের সাথে একটা গোলামি চুক্তি করেছে। আরব বিরোধী প্রচারণা আমাদের দেশে আছে, থাকবে এবং চলতে থাকবে। এবং এই প্রচারণার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি তো আমি ব্যাখ্যা করলাম, এই কোয়ালিটি কখনো উচ্চমানের কোয়ালিটি না, এবং এখানে কোনো বলার মতো, বিশ্বাস করার মতো কিছু থাকে না। তারপরে আমরা বলি যে ভারত আমাদের রাজনীতিতে ইন্টারফেয়ার করছে। ভারতের সাথে আমাদের সরকারের সম্পর্ক মানে ভারত সরকারের সাথে সরকারের সম্পর্ক, ভারতীয় জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক, এবং ৭১-এ ভারতের সাথে আমাদের যে ভারত যেভাবে আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, সবকিছু বিবেচনায় নিয়েই কিন্তু আমাদেরকে আলোচনাটা করতে হবে। এবং আমি মনে করি না ভারতের এখানে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে ইন্টারফেয়ার করার মতো কোনো সুযোগ আছে, এরকমটা আমি মনে করি না। আর আমাদের জনগণও সেটা চাইবে না। এবং আমাদের জনগণই কিন্তু ডিসাইড করে যে আমাদের পলিটিক্যাল মুভমেন্টটা, পলিটিক্যাল স্টাবিলিটিটা, পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো এবং আমাদের নির্বাচন কেমন হবে, এটা জনগণের সিদ্ধান্ত। সেখানে অন্য কোনো দেশ, ভারত কিংবা পাকিস্তান কিংবা আমেরিকা কিংবা ইউরোপ, খুব বেশি যে প্রভাব ফেলতে পারবে এরকম নয়। হ্যাঁ, তাদের এজেন্ট থাকতে পারে, তারা অর্থ কড়ি খরচ করতে পারে, এরকম অনেক নানান অভিযোগ দেখা যায়। বাট অভ্যন্তরীণ পরিস্থিতি অনুকূল না হলে কোনো বিদেশি শক্তির পক্ষে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো সম্ভব হয় না। এটা হলো আপনার শেষের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন ছিল প্রফেসর কলিমুল্লাহর কাছ থেকে আমরা যেগুলো জানলাম, স্যার যে তথ্যগুলো বললেন যে ভারতের সর্বদলীয় বৈঠক, ভারত কখন সর্বদলীয় বৈঠক করে? যখন একটা খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ বাংলাদেশ সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছি স্যারের কাছ থেকে, এইটার তাৎপর্যটা কি? তারা যখন মনে করে যে একটা ক্রাইসিস মোকাবিলা করতে হবে এবং এটা জাতীয় সংকট, তখনই তারা সর্বদলীয় বৈঠক করে। এরকম বৈঠক আগেও হয়েছে। তো সর্বদলীয় বৈঠক সম্পর্কে তো ডক্টর কলিমুল্লাহ পরিষ্কার তথ্য দিয়েছেন, আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। বাট একটা সর্বদলীয় বৈঠকে কি কি ইস্যু আলোচনা করা হয় বা করতে পারে, করা হয়েছে, এরকম একটা ধারণা করা যায়। এবং অনেক ইস্যুর মধ্যে বেশ ২-৩টা যদি ইম্পর্টেন্ট ইস্যু থাকে, তার মধ্যে বাংলাদেশ ইস্যু একটা অন্যতম ইস্যু, এটা অবশ্যই আলোচিত হয়েছে। এই ব্যাপারে আমি সন্দেহ করি না, আমি নিঃসন্দেহ। চায়না ইস্যু আলোচনা হতে পারে, আমেরিকার সাথে তাদের ট্যারিফ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে, পাকিস্তানের সাথে তাদের যে কয়েকদিনের একটা যুদ্ধ খেলা হলো সেটা নিয়ে আলোচনা হতে পারে। বাট বাংলাদেশ নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে, এটা আমার মনে হয়। যেহেতু তারা প্রেসে কিছু বলছেন না এবং তারা প্লেস বাউন্ড যে এই বিষয়ে কোনো কিছু বলবেন না, সেই জন্য ওকে, আমাদের মনে হয় যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কিন্তু আমরা কিছু জানতে পারছি না। অর্থাৎ যখন তারা অ্যাকশনে যাবেন ওইসব আলোচনার ভিত্তিতে, তখন আমরা একটা কানেক্ট করার চেষ্টা করে দেখতে পারবো। আর যদি ভিতর থেকে কোনো খবর কোনো সাংবাদিকরা বের করতে পারেন, তখন হয়তো কিছু জানা যাবে। আপাতত যেহেতু কিছু জানা যাচ্ছে না, আমাদের বিষয়ে আলোচনা হয়েছে এটা আমরা বলতে পারি, আর কি আলোচনা হয়েছে আমরা জানি না। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আবার একটু আমি জানতে চাই যে
ভারত এমন কি ঘটনা ঘটলো যে তারা এই সর্বদলীয় বৈঠকে চীন পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও রাখলো? এটা কি যে শুধুমাত্র গোপালগঞ্জের এই ঘটনায় ভারত পরিস্থিতি চেঞ্জ করেছে, নাকি আর কিছু? এই বিষয়গুলো এটা সম্পর্কে আপনি যতটুকু জানেন বা ধারণা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। দেখুন, মানে খুব বেশি দিন হয়নি যখন আপনার আন্তঃরাষ্ট্র সম্পর্ক মূল্যায়ন করতে গিয়ে পৃথিবীর সকল দেশকে তারা দুটি ভাগে ভাগ করেছে। একেবারে বলতে গেলে প্রায় সব দেশ তাদের মিত্র দেশ, আর 6টি দেশকে তারা আইডেন্টিফাই করেছেন শত্রু দেশ হিসেবে। তার মধ্যে আনফরচুনেটলি বাংলাদেশ হচ্ছে পঞ্চম রাষ্ট্র, এমনটি সোশ্যাল মিডিয়ামে একজন আলোচনা করছিলেন। আর এটা নিয়ে মোটামুটি একটা সরেস আলোচনা ক্রমে জমে উঠছে। এখন আপনার 71-এ ইন্দিরা গান্ধীর সরকার যখন ক্ষমতায়, তখন তারা প্রায় 1 বছর সময় নিয়ে গ্রাউন্ডটা প্রিপেয়ার করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আপনার একটা বিমান হাইজ্যাক করবার ঘটনাকে কারণ হিসেবে চিহ্নিত করে আপনার ভারতের এয়ার স্পেস পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারণে করাচি বা লাহোর বা ইসলামাবাদ থেকে পিআইএর বিমানগুলো কলম্বো হয়ে দিদেন মাশরিকে পাকিস্তানে উপনীত হতো। এবং আপনার এই যে বৈরী দেশ হিসেবে চিহ্নিত করার কারণে আপনার ভারতের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটা সহজ হয়েছে। এখন আপনার এই যে আমগুলো আমরা পাঠালাম ম্যাঙ্গো এবং ডিপ্লোমেসির অংশ হিসেবে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আমগুলো তারা গ্রহণ করেন, ফলে করেনি করেন যাদের মাধ্যমে পাঠানো হয়েছিল তাদেরই শেষ পর্যন্ত সেগুলো কনজিউম করতে হয়েছে। অর্থাৎ এই যে চেষ্টা, মানে যখনই একটি দেশকে আপনি শত্রু রাষ্ট্র বলে তকমা দেবেন, তখন কিন্তু তাদের কাছ থেকে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ আম আপনি গ্রহণ করতে পারেন না। এটি হচ্ছে একটি উদাহরণ। আর ক্রমে ক্রমে এই ভারত যখন আরো উপরে উঠতে থাকে, তাপ উত্তাপ বাড়তে থাকে, তখন কিন্তু দেখবেন যে আপনার বাক্যবাণ নিক্ষেপ শুরু হয়। এবং এই গোপালগঞ্জের যে ব্যাপারটা, এইটির ভিন্ন মাত্রা আছে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কিংবা তার জন্মস্থান বা পীঠস্থান সেই কারণে না। এটি হচ্ছে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মধ্যে যে রিফর্মিস্ট মুভমেন্ট আপনার বেশ কয়েকশো বছর আগে আপনার বিকৃত হয়েছিল, যে ভক্তি মুভমেন্ট গুলো খেয়াল করেন, যে আপনার শিখদের এই যে ভিন্ন মাত্রা নিয়ে আপনার আন্দোলনটা, কিংবা একটা সময়ে বৌদ্ধ ধর্মের যে বিস্তার, সবই কিন্তু রিফর্ম থেকে উদ্ভূত। তারই ধারাবাহিকতায় আপনার এই গোপালগঞ্জকে কেন্দ্র করে মথুয়া নামে একটি মুভমেন্ট গড়ে ওঠে। এবং এর এই যারা অনুসারী, তাদের একটা বড় অংশ ভারতে মাইগ্রেট করে গেছে। এখন যারা মাইগ্রেট করেছেন তাদের অনেকেই পশ্চিমবঙ্গে সামি করেছেন, বিহারে ছড়িয়ে পড়েছেন, আসাম বা ত্রিপুরায় চলে গেছেন। এখন ভারতের যে ইলেকট্রাল পলিটিক্স, সেখানে তারা ম্যাটার করে। এবং সেই কারণেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে যখন এসেছিলেন, খেয়াল করে দেখেন তিনি কিন্তু গোপালগঞ্জ ছুটে গেছেন এবং মথুরাদের যে উপাসনালয়, সেইখানে গিয়ে তিনি ষষ্ঠাঙ্গ প্রণিপাত করেছেন। সেটা কিন্তু বেশি দিন আগের কথা না। আমরা জানতাম যে কাকাবাবুর একটা স্টেক ছিল, তার শ্বশুরবাড়ি বাংলাদেশে, কিন্তু এই যে মথুয়া যে স্টেকটা, এটা কিন্তু আমরা কেউ খেয়াল করি। এখন গোপালগঞ্জের যে বর্তমান কম্পোজিশন, শতকরা 27% মানুষ অ্যাকর্ডিং টু সেন্সাস
তারা কিন্তু দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের লোক, এবং এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মধুয়া সম্প্রদায়। তো ফলে ঠাকুরদের যে প্রভাব, এবং তাদের মধ্যে এই যে আমরা 4 জনকে হত হতে দেখলাম, তার মধ্যে ডেফিনেটলি একজন মধুয়া সম্প্রদায়ভুক্ত। ফলে পশ্চিমবঙ্গের ইলেকট্রাল পলিটিক্স থেকে শুরু করে আপনার সমগ্র ভারতে যে সেন্টিমেন্টটা, সেটা কিন্তু সীমারে গ্রো করছে। এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি, বা যখন অ্যাকশনে গেছে আত্মরক্ষার্থী হোক কিংবা পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের প্রয়োজনই হোক, সেই বিষয়গুলো তখন তাৎক্ষণিকভাবে আমলে না নেওয়ার কারণে বিষয়টা ক্রমে জটিল থেকে জটিলতর হচ্ছে। আর আপনার কখনো রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় যখন ঝুঁকি থাকে, তখন কিন্তু ভারতের মতো দেশ আপনার জানান দিয়ে আগে ভাগে আপনার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে না। সারপ্রাইজ এলিমেন্টের মধ্যে আপনার নানান রকমের মুশিয়ানা থাকে, এবং কামিয়াব হওয়ার যে উদ্দেশ্যে আপনি সারপ্রাইজ অ্যাকশনে যাচ্ছেন, সেটার আপনার একটা যেটাকে বলে সাফল্যের সম্ভাবনা, সাফল্যের মুখ দেখার সম্ভাবনা বেশি থাকে, এবং সেটি সকল দেশের ক্ষেত্রে সত্যি। বলুন। আমি আপনাদের দুজনের কাছেই দুটি ছোট্ট মন্তব্য যে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। দুটা বিষয়ে ছোট ছোট দুটি মন্তব্য, যদি 2 মিনিটের মধ্যে শেষ করে। দুজনের কাছে একই প্রশ্ন, ভারতের এই সর্বদলীয় বৈঠক নিয়ে কি আমাদের দুশ্চিন্তা করার কোনো জায়গা আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই ভারত বাংলাদেশের যে রিলেশন, এই রিলেশনে ভারতের দিক থেকে ভারতের জনগণ বলেন বা রাষ্ট্র বলেন বাংলাদেশের উপরই একতরফা দোষ দিচ্ছে। বাংলাদেশ কি এককভাবেই দোষী কেবল? আপনাদের একটু এই বিষয়টা এক হাতে তো তালি বাজে না, তাই না? এটা প্রকৃতির নিয়ম, ঢেলটি মারলে পাটকে খেতে হয়। এখন আমরা কিন্তু ক্রমাগত ভাবে আমাদের ইউনূস শাহী আপনার কায়েম হওয়ার পরে ভারত বিরোধী যুগের নিত্য নৈমিত্তিক একটা বিষয়ে পরিণত হয়েছে, এবং স্বয়ং সরকার প্রধান নোবেল লর্ড প্রফেসর ডক্টর ইউনূস তিনি 7 সিস্টারের যে বিষয় আসে সেগুলো নিয়ে মন্তব্য করা শুরু করেছেন। আমাদের মুসা সাদিক, যে তার পেন নেই, মুসা সাহেব যিনি আমাদের আবু আইয়ুব শহীদ খান মহোদয়ের জ্যেষ্ঠ সহকর্মী বলে আমি জানি, তিনি কিন্তু শো করে বলেছেন যে এর আগে কোন সরকার প্রধান ভারতের অভ্যন্তরীণ এই অঙ্গরাজ্যগুলো নিয়ে কোন মন্তব্য কখনো করেননি। ফর দ্য ফার্স্ট টাইম স্বপ্রণোদিত হয়ে আমাদের সরকার প্রধান বর্তমানে যিনি আছেন, তিনি একাধিকবার এই বিষয়ে নানান রকমের কনসার্ন ব্যক্ত করেছেন, মন্তব্য করে ভারতীয়দের আপনার একটা হ্যান্ডেল তুলে দিয়েছেন আমি বলবো এই বিষয় নিয়ে আপনার রিয়াকশন প্রদানে। এবং সেটি একদিক। আরেকটি দিক হচ্ছে আপনার ভারত বারবার একেবারে আনকনভেনশনালি যেটা করেছে, মূলত এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মুখপাত্ররা কথাগুলো বলে থাকেন, বা পররাষ্ট্র সচিব মহোদয়েরা নর্মালি এ ধরনের বক্তব্য রাখেন, কিন্তু তার বদলে ব্যতিক্রমী ভাবে ভারতের সেনা প্রধান তিনি আপনার বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথাবার্তা বলা শুরু করেছেন বেশ কিছুদিন ধরে, এবং বিভিন্ন অকেশন। আর যেটি জানান দিয়েছেন সেটি এই ধারণাও প্রদান করেছেন যে তার যে কাউন্টার পার্ট বাংলাদেশে, তার সঙ্গে তাদের নির্মিত পত্র যোগাযোগ আছে, নোট বিনিময়ের একটা পথ খোলা আছে, জারি আছে, এবং তারা চান বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচিত সরকার ফিরে আসুক, এবং যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার ক্ষমতায় নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সঙ্গে কোন রকমের চুক্তি, আপনার এমওইউ, এ ধরনের কোন মীমাংসায় যাবেন না, অর্থাৎ কেপ্ট ইন অ্যাবেন্স অবস্থায় রেখে দেবেন বিষয়গুলোকে। সেটি পরিষ্কার করে ভারতের সেনা প্রধান বলেছে। ইন এ ওয়ে বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে এটি অনির্বাচিত সরকার এবং সেনা সহযোগী সরকার। আমি সেনা সমর্থিত না বললেও সেনা সহযোগী সরকার বলবো, এবং সে কারণেই বোধহয় ভারতের সেনা প্রধান
এ ধরনের বক্তব্য ট্রেডিশন ভেঙে রাখা শুরু করেছে। ধন্যবাদ। জনাব আবু আলম শহীদ খান, স্যার আপনার কাছ থেকে একটু এই বিষয়টা আপনার মন্তব্য জানতে চাই। যে দুটো প্রসঙ্গ আমরা বলেছি আবার একটু মনে করে দিচ্ছি, একটা হচ্ছে যে আমাদের দুশ্চিন্তার কোনো জায়গা আছে কিনা, আর দায়ী কি শুধু আমরাই একা, বাংলাদেশি একা? প্রথমত দুশ্চিন্তার বিষয়টাকে আপনি দুশ্চিন্তা না বলে আমরা এইভাবে দেখি যে আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করার বিষয় আছে। কারণ আমাদের পার্শ্ববর্তী, আমাদের প্রতিবেশী দেশ এবং বিশাল একটা দেশ, তাদের যে সক্ষমতা সেটা যখন আমরা হিসাব করি তখন তাদের যে কোনো পদক্ষেপ বাংলাদেশকে কেন্দ্র করে যদি ঘটে সেটা অনেক বড় পদক্ষেপ হবে, এবং ছোট পদক্ষেপ তারা নিলে আমাদের জন্য বড় পদক্ষেপ হবে। এবং আমাদেরকে এই ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়গুলি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন আহ, হয়নি আগে এরকম নয়, টানাপোড়েন আছে। বাট এই টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে ডক্টর ইউনূস সাহেব নিজেই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি প্যারিস থেকে দায়িত্ব নেওয়ার সময় আসার আগেই সেখানেই তিনি 7 বোনের ব্যাপারে একটা মন্তব্য করেছিলেন, এবং উনি ধারাবাহিকভাবে 7 বোনের ব্যাপারে, আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যাপারে এবং অন্যান্য বিষয়ে মন্তব্য করেছেন। এবং আমাদের যে অন্যান্য উপদেষ্টারা আছেন বা আমাদের যারা এখানে মততন্ত্র করে মাঝে মধ্যে, তাদের যে ভারত বিরোধিতা বা জিকির আছে একটা, অকারণে ভারত বিরোধিতা এবং অকারণে অনেক কিছু বলা, এইসব বিষয়গুলো তো আমাদের মধ্যে আছে। তো সেসব কারণে ভারতের জনগণ, ভারতের সোশ্যাল মিডিয়া, তারাও রিয়াক্ট করে, কখনো কখনো তারা রেসপন্স করে, বাট রিয়াকশনটা আমি বেশি দেখি কারণ ভারতের সোশ্যাল মিডিয়া অনেক কথা বলা হয় যেগুলো হয়তো তথ্য নির্ভর না। ওইসব থেকে আবার বাংলাদেশ থেকে আমরাও অনেক কথা বলার চেষ্টা করি। এই যে এই জায়গাটায় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবার কথা যে সরকার যারা পরিচালনা করেন তাদের। আমি বাংলাদেশের যে বর্তমান সরকার, সেই সরকারের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে যে পজিটিভ মুভমেন্ট আমি দেখি না। আম পাঠানো তার সম্পর্ক উন্নয়নের কিছু না, আপনি আম লিচু পাঠাতেই পারেন, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে ইলিশ মাছও পাঠাতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। বাট সম্পর্ক উন্নয়ন কিন্তু অনেক বড় বিষয়। এর মধ্যে ডিপ্লোমেসি আছে, নেগোসিয়েশন আছে, আলাপ আলোচনা আছে, আপনার মতামত আছে, তাদের মতামত আছে, এই সবকিছু মিলেই করতে হবে। এবং তারপরে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আর চীনের সাথে ভারতের যে টেনশন আছে, এই কারণে আমাদের চীনের সাথে সম্পর্কটাও একটা বড় জিনিস, যে আমরা কতটা চীনের সাথে সম্পর্কিত হতে যাচ্ছি এবং কতটুকু আমরা এগিয়ে যাচ্ছি, এবং এর কারণে ভারত আবার ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, সেগুলো অনেক কিছু বিবেচনার বিষয় আছে। স্যার আপনার এই কথাটা আমি একটু ছোট ইন্টারফেয়ার না করে পারলাম না, কিছু মনে করবেন না। এটা হলো, আমি সম্পর্ক উন্নয়ন চাই কতটুকু? আমি যদি সম্পর্ক উন্নয়নের কথা বলে সবসময় বলি যে আমি তাবেদারি চাই না, আমি ভারতপন্থী হতে চাই না, আমি দিল্লিমুখী হই না, তাতে মিন করে কি? অলওয়েজ নেগেটিভ, নেগেটিভ একটা অ্যাপ্রোচ, তাতে করে কি সত্যিকার সম্পর্ক উন্নয়নের ইচ্ছাটা প্রকাশ পায়? সেই ক্ষেত্রে ভারত কি করবে? এটা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। সুতরাং এত তাড়াতাড়ি আপনি এই সমস্ত স্লোগান বা এদের ইয়া থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা সেটা আমার কাছে মাঝে মাঝে সন্দেহ হয়। এবং এখন কিন্তু মানে বাংলাদেশের যে বড় দলগুলো আছে তারা কিন্তু এই ধরনের কথাবার্তা খুব কম বলে। এখন কিন্তু মব, ছোট ছোট পার্টি, কিছু ছোট ছোট মঞ্চ থেকে ভারত বিরোধিতা জোরদার করা হয়। আমি তো বিএনপিকে এরকম জোরদার ভারত বিরোধিতা করতে এখন দেখছি না। মানে যখন আগের সরকার ছিল তখন শাড়ি পোড়াতে দেখছি, শাল পোড়াতে দেখছি, বাট এখন আমি দেখি না। জামাতে ইসলামীকেও আমি দেখি না খুব বেশি ভারত বিরোধী কথা বলতে। এবং আমাদের সম্পর্ক যে চোখে চোখ রেখে কথা বলবো আছে, খুব ভালো কথা। চোখে চোখ রেখেই তো কথা বলতে হবে। চোখে চোখ রাখলেই না প্রেম হবে, চোখে চোখে রাখলে ঘৃণাও হতে পারে। সুতরাং আপনি ওটাকে দুভাবেই ব্যাখ্যা করতে পারেন। তো এটা এগুলো বলবো, এগুলোতে খুব বেশি আসে যাবে না। কারণ যখন টপ লেভেলে কথাবার্তা হবে তখন যেন আমরা এমন কথাবার্তা না বলি যেটা কলিমুল্লাহ সাহেব বললেন। আমি বললাম যে আমাদের প্রধান উপদেষ্টা যদি কোনো কথা বলে ফেলেন, আনডিপ্লোমেটিক কথা যদি হয়, সেটার একটা ইম্প্যাক্ট, বড় ইম্প্যাক্ট হবে। বাট এই যে ছোটখাটো জায়গায় কি কথা বলছে, কি বলছে, তাতে খুব একটা কি পরিবর্তন হবে কিনা আমি জানি না। এরপরে কিন্তু আমরা ভারতের কাছে চাল আমদানি করার চেষ্টা করছি, ভারত রাজি হচ্ছে না। আমাদের ব্যবসা বাণিজ্য নিয়েও নানান সমস্যা হচ্ছে। অনেক সমস্যা কিন্তু, ছোট ছোট সমস্যা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এগুলো মীমাংসা করতে হবে খুব দ্রুত। এবং এই মীমাংসা করতে না পারলে আমরা কিন্তু, এটা আমাদের রাজনৈতিক ব্যাপার না, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির ব্যাপার আছে। এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের নিরাপত্তা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভারতের কাছেও এটা গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়গুলো আলাপ আলোচনার মধ্যে দিয়েই শেষ করতে হবে, অন্য কোনো ভাবে শেষ করা যাবে না। অন্য স্লোগান দিয়ে এগুলো শেষ করা যায় না।
অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাব আবু আলম শহীদ খান এবং প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। দর্শকদের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।